আমি শুরু করি হ্যাবারমাসের থিওরি অফ ক্রাইসিস উইদিন ক্যাপিটালিজম। আমরা এই বিষয়টার উপরই মূলত ক্লাস নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি হ্যাবারমাসের কতগুলো থিওরেমস হ্যাবারমাস দাঁড় করিয়েছিলেন, আমি এর উপর আর্টিকেলও তোমাদের পাঠিয়েছিলাম। তো থিওরেমস মানে হলো আমরা সায়েন্টিফিক্যালি আমরা বলি ম্যাথমেটিক্যালি উপপাদ্য, আমরা সম্পাদ্য উপপাদ্য বলি না, এরকম থিওরেমস। হ্যাবারমাসের থিওরেমস হলো কতগুলো, যেমন থিওরেমস অন ইকোনমিক ক্রাইসিস, theorems on rationality crisis, theorems on legitimation crisis, theorems on motivation crisis. বেসিক্যালি আমরা এই চারটা বিষয় বোঝার চেষ্টা করব যে হ্যাবারমাস ইকোনমিক ক্রাইসিসকে কিভাবে থিওরাইজিং করেছেন, রেশনালিটি ক্রাইসিসকে কিভাবে থিওরাইজ করেছেন এবং আইডেন্টিটি ক্রাইসিসকে কিভাবে থিওরাইজ করেছেন। এর মধ্যে হ্যাবারমাস সিস্টেম ক্রাইসিসের মধ্যে নিয়ে এসেছেন ইকোনমিক ক্রাইসিস এবং রেশনালিটি ক্রাইসিস। তো সেই জায়গায় আমরা গত ক্লাসে ইকোনমিক ক্রাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। ইকোনমিক ক্রাইসিস কিভাবে আসে, হাউ ইকোনমিক ক্রাইসিস ইজ ক্লোজলি ইন্টারলিঙ্কড উইথ দ্য পলিটিক্যাল স্ট্রাকচার অর পলিটিক্যাল সিস্টেম অর পলিটিক্যাল সাবসিস্টেম, এবং ট্যালকট পার্সনস এর ভাষায় এটাকে বলে পলিটিক্যাল সাবসিস্টেম। তাহলে ইকোনমিক সাবসিস্টেম কিভাবে পলিটিক্যাল সাবসিস্টেমের সাথে জড়িত, এবং এই জায়গাটা বোঝা এখন আমাদের জন্য খুবই সহজ। তো সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করেছি কিভাবে পলিটিক্যাল স্ট্রাকচার একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি করে। এবং ইকোনমিক ক্রাইসিস যে শুধুমাত্র এটাকে বলে লেনদেনের সাথে সম্পর্ক তা না, ইকোনমিক ক্রাইসিস এখন তোমার রাজনৈতিক, এটাকে বলে রাজনৈতিক যে এটাকে বলে কার্যকলাপ, তো রাজনৈতিক কার্যকলাপের সাথে কিভাবে যুক্ত, এবং রাজনীতি কিভাবে ইকোনমিক ক্রাইসিসকে রিপ্রোডিউস করে সেই জায়গাটা, এবং আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে সেই জায়গাটা দেখি, ডোমেস্টিক পার্সপেক্টিভ থেকে দেখি। এখন ইকোনমিক ক্রাইসিসে আমি এই কথাটাই লিখেছিলাম যে দেখো লক্ষ লক্ষ এটাকে বলে বেসরকারি শিক্ষকরা তোমার তাদের যে স্যালারি সেটা পাচ্ছে না, এবং এই স্যালারি যে পাচ্ছে না এই বিষয়টার সাথে পলিটিক্যাল লিঙ্কেজ আছে। পলিটিক্যাল লিঙ্কেজটা কেন? কারণ পলিটিক্যাল এটাকে বলে গভর্নমেন্ট কিন্তু সেই ক্রাইসিসটা কমাতেও পারে, রিডিউস করতে পারে, আবার বাড়াতেও পারে, সলভও করতে পারে। তো এই কারণে আমরা বলতে পারি যে এই যে এক একটা সিচুয়েশনে কিভাবে একটা ক্রাইসিস তৈরি হয়। যেমন ধরো আমাদের যখন আমাদের এটাকে বলে ইন্ডিয়ার যখন তাদের বাঁধগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিলে আমাদের কি হয়, কৃষি ক্ষেত্রের পানি সব বন্যায় ভেসে যাচ্ছে এবং তখন আমাদের কৃষি ক্ষেত্রের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে এই যে একটা পলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে যে ডিসিশন, সেই ডিসিশনের মধ্যেই কি তৈরি হচ্ছে, সেই ডিসিশন থেকেই কিন্তু আবার সেই ডিসিশনের মধ্যে আবার কি রয়েছে, ডমিনেশন রয়েছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর ডমিনেট করে। এর প্রেক্ষিতে দেখা যায় ক্রাইসিসটা বিলং করে। আমরা সেই জায়গা থেকে এনেছি যে ইকোনমিক ক্রাইসিসটা এক ধরনের আমাদের যে কনজিউমেবল যে ভ্যালুস, এই কনজিউমেবল ভ্যালু যদি প্রয়োজন অনুপাতে না আসে, তখন কিন্তু ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক সংকটটা দেখা দেয়। এখন কনজিউমেবল ভ্যালুজ এর মানেটা হচ্ছে যেমন ধরো আমাদের তোমরা দেখবে যে জিনিসপত্র বা পণ্যের দাম অনেক বেশি, তো পণ্যের দাম যে বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে, এর সাথে কিসের সম্পর্ক? আমরা দেখি একটা সিন্ডিকেট কি করেছে, সিন্ডিকেট এটাকে বলে মানুষের প্রয়োজনটাকে পুঁজি করে, মানুষের সংকটটাকে পুঁজি করে, ডিমান্ডটাকে পুঁজি করে তারা কি করে, একটা সিন্ডিকেট তোমার এটাকে কি বলে পণ্যের দাম বাড়িয়ে ফেলে। হুট করে দেখবে পেঁয়াজের দাম 200 টাকা, 250 টাকা, 180 টাকা এইভাবে হয়ে যাচ্ছে। কেন? কারণটা হলো সিন্ডিকেট এই কাজগুলা করে। সিন্ডিকেট কিভাবে করে? সিন্ডিকেট করে কারণ তারা কোন না কোনো ভাবে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তৈরি করে। তো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যখন তারা তৈরি করে, তখনই কিন্তু সিন্ডিকেট সেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এবং জিনিসপত্রের দাম যখন বাড়িয়ে দিবে তখনই কিন্তু দেখা যাচ্ছে একটা কনজিউমেবল ভ্যালুজ এর মধ্যে একটা শর্টেজ তৈরি হয়। তো এখন আমরা যেটা দেখি যে মানুষ তখন কনজিউম করতে পারে না, প্রয়োজন অনুযায়ী কনজিউম করতে পারে না। তাহলে আমরা দেখি যে এই যে ইকোনমিক ক্রাইসিসটা,
এই জায়গাটার সাথে আবার রেশনালিটির ক্রাইসিসের একটা আন্তঃসম্পর্ক আছে। তো রেশনালিটি ক্রাইসিসকে আমরা বলছি যে রেশনালিটি ক্রাইসিস দ্য প্রোডাক্ট অফ সোশ্যাল অ্যান্ড সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিস। তো রেশনালিটি ক্রাইসিসটাকে আমরা বলতে পারি when the sufficient বা prerequisite quantity of rational decisions are not produced by administrative process। এর মানেটা হলো রেশনালিটি ক্রাইসিস কখন আসে, যখন যখন কি হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন রেশনালি পারফর্ম না করে। এর মানেটা হলো যে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত যদি যৌক্তিক প্রক্রিয়ায় বা মানুষের অধিকারের সাথে সামঞ্জস্য রেখে যে যদি তোমার একটা উপযুক্ত যথোপযোগী সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে আমরা রেশনালিটি ক্রাইসিস আমরা দেখতে পাই। তাহলে রেশনালিটি ক্রাইসিসটা হলো rationality crisis is highly connected with the decision. Decision means administrative decision. Decision is connected with knowledge. মানে ভালো নলেজ ছাড়া ভালো ডিসিশন আসবে না। যেমন ধরো আমরা বলি কি যে আমাদের পাবলিক হেলথ সেক্টর যে ট্রিটমেন্ট সেক্টর, আমাদের দেখা যায় যে পাবলিক হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল আছে। এখন আমাদের দেশের মতো এই ধরনের মধ্যবিত্ত অথবা মধ্যমানের যে আমাদের দেশগুলো, এই আমাদের দেশগুলোতে দরকার একটা পাবলিক ওরিয়েন্টেড হেলথ সেক্টর। প্রাইভেটাইজেশনটাকে ডিভ্যালু করা দরকার ছিল, কিন্তু হয়ে গেছে যে সেটা হলো আমাদের প্রাইভেট সেক্টর গুলো অনেক ডেভেলপ করেছে ম্যাটেরিয়ালিস্টিক্যালি এবং ম্যাটেরিয়ালি ডেভেলপ করেছে, কিন্তু পাবলিক সেক্টরটা সেভাবে ডেভেলপ করেনি। আমাদের দেখবে যে জুট মিল গুলো বন্ধ হয়ে গেল। এখন জুট মিল গুলো বন্ধ হওয়ার কারণ কি? কারণ আমাদের যে সরকারি জুট মিল সেটা বন্ধ হওয়ার কারণ হলো যে উই কুডন্ট ক্রিয়েট রিয়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আমরা এটাকে যেটা করেছি সেটা হলো রেশনালিটি ক্রাইসিস তৈরি করে। যেমন আমি এর আগে একটা পেপারে একটা লেখা এসেছে, আমি লিখেছিলাম যে পত্রিকার তোমার আমি লিখেছিলাম যে জুট মিল কেন বন্ধ হলো, সেই জায়গাটা যখন ব্যাখ্যা করেছি সেখানে আমি লিখেছিলাম যে আমাদের জুট মিলগুলোকে, সরকারি জুট মিলগুলোকে বলা হয়েছে যে সরকারি জুট মিল এটা তোমার দুর্নীতির শিকার, এবং অথবা দুর্নীতির শিকার বলে না, বলে যে লসের শিকার, ক্ষতির সম্মুখীন, আর্থিক সংকটের মধ্যে পড়ে, এবং রাষ্ট্রকে অনেক রেভিনিউ দিয়ে সেটাকে মেকআপ করতে হয়। তো সেই জায়গাটা যখন আমাদের সেই জায়গাটা হলো, তখন আমাদের কি করতে হচ্ছে, আমাদের জুট মিল গুলোকে নিয়ে আসতে হয়েছে প্রাইভেট সেক্টরে, এবং সেখানে দেখা গেল যে বিদেশি কোম্পানিগুলো এই জুট মিল গুলো নিয়ে নেয় এবং তারা এর মালিকানা নিয়ে নেয়। তাহলে দেখা গেছে যে যখন সরকারি ব্যবস্থাপনা থেকে সরে আসে, তখন যে আমাদের নিজেদের দেশের প্রাইভেট সেক্টরের মধ্যে সীমিত হয়ে পড়ে তা না, এটা এই আমাদের জুট মিল বিদেশিদের হস্তগত হয়ে যায়, এর মুনাফা চলে যায় বিদেশিদের হাতে। তাহলে বিদেশিদের হাতে মুনাফা চলে যায় মানিটা কি? এর কারণটা হলো যে আমরা উই হ্যাভ প্রডিউসড রেশনালিটি ক্রাইসিস। এর মানে আমরা উই কুডন্ট প্রডিউস রেশনাল ডিসিশন, আমরা রেশনাল ডিসিশন নিতে পারি নাই। এর মানে হাউ কুড উই অপারেট আওয়ার জুট ইন্ডাস্ট্রি। এর মানে হলো যে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা নিতে পারি নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, যেই ডিসিশন আমাদের জনবান্ধব হবে, জনগণের জন্য তৈরি হবে, সেই ডিসিশন আমরা নিতে পারি নাই বলে রেশনালিটি ক্রাইসিস আমরা তৈরি করেছি। তাহলে আমরা দেখি যে আমাদের জুট মিল গুলো, আমাদের জুট হলো আমাদের সম্পদ, এই সম্পদটাকে আমরা কাজে লাগাতে পারি নাই। কেন? কারণ আমরা রেশনাল ডিসিশন নিতে পারি নাই। আমরা এটাকে পাবলিক থেকে প্রাইভেট সেক্টরে ফেলে দিয়েছি, আর প্রাইভেট সেক্টরে ফেলতে গিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংককে খুশি করতে পেরেছি, কিন্তু আমাদের জনগণকে খুশি করতে পারিনি। এর মানেটা কি? এর মানে জনগণের অধিকার পূরণ করার জন্য আমরা ডিসিশন নিতে পারিনি। তাহলে তখন আমাদের দরকার ছিল যে জুট ইন্ডাস্ট্রিটাকে কি করে রেশনালাইজ করা যায়, জুট ইন্ডাস্ট্রিটাকে কিভাবে জনবান্ধব করা যায়, কি করে জনগণের জন্য জনগণের অধিকারের আওতায় আনা যায়, জনগণের অধিকার পূরণের আওতায় আনা যায়, সেই জায়গাটা আমরা করতে পারিনি। এই ব্যর্থতাটা আমাদেরকে রেশনালিটি ক্রাইসিসকে দেখিয়ে দিয়েছে। তো সেখানে আমরা দেখি এখানে কি রয়েছে, এখানে আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা বলছে যে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, জুট মিলকে যে পরিচালনা করছে, সেই জুট মিল পরিচালনা করতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে,
অ্যাডমিনিস্ট্রেশন তোমার এটাকে বলে রেশনালি অপারেট করতে পারে না। এর মানেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনিং, এই ফাংশনিং এর মধ্যে কি হয়েছে, তারা বলছে আমরা লস খেয়েছি। কেন লস হয়েছে? কারণ আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি গুলো আমরা কিন্তু সঠিকভাবে নিতে পারিনি, এবং এমন ভাবে নিতে পারিনি যাতে করে এটা লাভজনক একটা প্রতিষ্ঠানে আসবে এবং জনবান্ধব হবে। তো এই জায়গা থেকে আমরা ন্যাশনালিটি ক্রাইসিসটা দেখতে পারি। আমরা দেখি কি যে এই এই যে ধরো তোমাদের এটাকে বলে এই এই যে আরেকটা স্লাইড শেয়ারিং এ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখা যায় যে এই যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এই পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ওর স্টেটের কাছে কি হয়, জনগণের বা সাধারণ মানুষের জমির ট্যাক্স, খাজনা, তারপরে ভ্যাট, হ্যাঁ, তারপরে আয়কর সবকিছু এসে জমা হয়, হ্যাঁ, ফিসক্যাল স্কিম অফ। কিন্তু রাষ্ট্রের কাজটাকে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কাজটা হলো ইকোনমিক সিস্টেমটাকে অপারেট করা, ইকোনমিক সিস্টেমটাকে রেশনালি অপারেট করা এবং সেখানে একটা পারফরমেন্স বিল্ড আপ করা। তো সেখানে আমাদের কি হচ্ছে, সেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি আমরা ডেভেলপ করতে পারিনি। তাই অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি আমরা ডেভেলপ করতে যে পারিনি, এটার পেছনে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কিন্তু জড়িত। তাহলে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের বিষয়টাকে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে যদি রেশনালাইজ করা না হয়, তাহলে ইকোনমিক সিস্টেমটাকে রেশনালাইজ করা কঠিন হয়ে যায়। তাহলে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম রেশনালাইজ হবে কি করে? যেখানে আমরা দেখি একটা ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনটাকে, হ্যাঁ, শুধুমাত্র ল এবং রেগুলেশনের মধ্যে আনলে হবে না, এটাকে কি করতে হবে, ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনটাকে এফিসিয়েন্ট করতে হবে, এবং এখানে স্কিলের গুরুত্ব থাকতে হবে, এবং এখানে রিসোর্সকে কিভাবে ইউটিলাইজ করা যায়, প্রপারলি ইউটিলাইজ করা যায়, সেটার জন্য প্ল্যানিং থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, সেখানে হায়ার ইন্টেলেকচুয়ালদের প্ল্যানিং থাকতে হবে। এর মানে তোমার ইডিওলজিকে অথবা মতাদর্শকে অথবা প্ল্যানিংকে এটাকে বলে ইমপ্লিমেন্ট করা, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের বিষয়। কিন্তু আমরা কোন প্ল্যানে অ্যাডমিনিস্ট্রেশনকে চালাবো, কোন পরিকল্পনা চালাবো, সেটা কিন্তু আমরা রেশনাল নিতে পারি না। যেমন আমরা যদি জনবান্ধব করতে চাই, তাহলে পুরো হেলথ সেক্টরটাকে কি করা দরকার, পুরো হেলথ সেক্টরটাকে তোমার পাবলিক, এটাকে বলে ক্লাস বায়াস না করে তোমার পাবলিক পেনিট্রেশন অথবা পাবলিক পার্টিসিপেশনের আওতায় আনা দরকার। এখন ধরো তুমি যদি দেখো যে একজন এটাকে ঢাকা মেডিকেল গিয়েছে চিকিৎসা করতে, এখন সেখানে দেখছে যে তোমার তাকে ডক্টর ঠিক মতো দেখছে না। ডক্টর তাকে ঠিক মতো দেখছে না কেন? কারণ হচ্ছে যে তাকে অন্য প্রাইভেট হসপিটালে তাকে সময় দিতে হয়। তখন সে এখানে কি করছে? তাহলে ওই ডাক্তার সম্প্রদায় তারা কি করছে, তারা তোমার সেখানে রোগীদের দেখছে না, কারণ এখানে রোগীরা আসে যারা নন আফ্লুয়েন্ট অথবা যারা পুয়ার ক্লাস, তাদের থেকে দেখা যায় অনেকেই ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি হচ্ছে। ঢাকা মেডিকেল হসপিটালে যখন ভর্তি হচ্ছে, তারা অনেকেই দেখবে যে তাদের মানবেতর জীবন দেখবে, তারা সময় মতো চিকিৎসা পাচ্ছে না, তারা তোমার একটা তাদের চাহিদা মতো তাদের হসপিটাল বেড নাই, হ্যাঁ, তখন কি হচ্ছে, তখন আবার ডাক্তারের সংখ্যাও কম, হ্যাঁ, তোমার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিও কম, আবার মডার্ন টেকনোলজিরও অনেক সমস্যা। তুমি দেখবে যে প্রাইভেট হসপিটাল গুলোতে মডার্ন টেকনোলজি আছে, অথচ তোমার হসপিটাল গুলোতে পুরাতন হসপিটাল, পাবলিক হসপিটাল গুলোতে পুরাতন ওল্ড মডেলের টেকনোলজি চলছে। ফলে দেখা যাচ্ছে যে তোমার এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনটা ন্যাশনাল না হতে তোমার কি হচ্ছে, একটা পাবলিক হসপিটালটাকে আমরা সেইভাবে মানে জনবান্ধব করা হয় নাই বলে কি করা হয়েছে, যে গরিব, আমি একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, দেখেছিলাম, সে বলেছে যে আমি এখানে ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট পাইনি বলে আমি প্রাইভেট হসপিটালে যেতে বাধ্য হয়েছে। সেখানে জমি বিক্রি করে অনেক টাকা, অনেক অর্থ পয়সা খরচ করে, হ্যাঁ, বিভিন্ন রকম টেস্ট দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তারপর আবার নিশ্চয়ই আমি আবার ঢাকা মেডিকেলে ঢুকে, কিন্তু সেখানে সে কোথায় বারান্দায় সে পড়ে আছে। এই যে অবস্থাটা কেন হলো,
কেন তারা পাবলিক কেন বেনিফিটেড হচ্ছে না হসপিটাল অর্গানাইজেশন থেকে? কারণ কারণ উই কুডন্ট ক্রিয়েট রেশনাল ডিসিশন বাই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। এর মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর মধ্য দিয়ে আমরা কিন্তু রেশনাল ডিসিশনটা করতে পারি নাই। তাহলে এই জায়গাটা যেটা যে ক্রাইসিসকে তৈরি করেছে সেটার নাম হলো তোমার রেশনালিটি ক্রাইসিস। তাহলে রেশনালিটি ক্রাইসিস মানেটা হলো ডিস্ট্রাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি। এটা তোমার হ্যাবারমাসের ডিরেক্ট আইডিয়া। হ্যাবারমাস নিজেই বলছেন যে রেশনালিটি ক্রাইসিস মানেটা কি? মানেটা হলো ডিস্ট্রাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি। এর মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি যখন ডিস্ট্রাকশন হবে তখনই আমরা বুঝবো রেশনালিটি ক্রাইসিস। এখন সেই জায়গার মধ্যে আমরা ডিবেটও আনতে পারি। আমরা হ্যাবারমাসের কথাকেই যে পুরোপুরি নিতে হবে তা না। হ্যাঁ, হ্যাবারমাস বলছেন যে রেশনালিটি ক্রাইসিস থেকে ইকোনমিক ক্রাইসিস আসে। হ্যাঁ, এখন এই রেশনালিটি ক্রাইসিসের সাথে ইকোনমিক ক্রাইসিসের সম্পর্ক দেখিয়েছে। কিন্তু আমরা যদি গ্লোবালি দেখি, হ্যাঁ গ্লোবালি দেখি, সেটা হলো আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি কে ডিস্ট্রাকশনও করা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। সেটা কেমন? সেটা হলো যেমন ধরো আমেরিকা প্ল্যান করেছে, হ্যাঁ আমেরিকা প্ল্যান করেছে যে আমার বিভিন্ন দেশে ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, ইরাকে ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হবে, আফগানিস্তানে ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হবে, এবং তারা একটা রেশনাল প্রসিডিউরে তারা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তাদের কাছে এটা রেশনাল, কিন্তু আমাদের কাছে আবার এটা ইরেশনাল। সেটা কেন? কারণটা হলো তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে গিয়ে তারা কি করেছে? ইরাকে হামলা করেছে, তারা কি করেছে? আফগানিস্তানে হামলা করেছে। হ্যাঁ, তখন এই যে তারা এটা করেছে, এটা তাদের দেশে অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা রেশনাল মনে করতে পারে ফর দ্য কজ অফ দেয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট, বাট ইট ক্যান ক্রিয়েট আন্ডার ডেভেলপমেন্ট ফর আদার কান্ট্রি। সুতরাং এই বিষয়গুলোকে আমরা বিভিন্ন ভাবে বিশ্লেষণ করতে পারি। তবে আমরা এটাকে বলে সরলীকরণ যদি আমরা করি, হ্যাঁ সেই বিশ্লেষণে এখন না গিয়ে আমরা যদি সরলীকরণ করি, তাহলে আমরা দেখি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি ডিস্ট্রাকশন যদি আমাদের হয় আমাদের দেশের পার্সপেক্টিভে, তাহলে কিন্তু আমরা ইকোনমিক ক্রাইসিসটাকেও কিন্তু তৈরি করছি। তাহলে দেখা যায় দ্যাট ইজ এর মানে আবার ক্যাপিটালিস্টদের মধ্যে যদি একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, সেখানেও কিন্তু রেশনালিটি ক্রাইসিস আসে। ক্যাপিটালিস্টদের মধ্যে যদি কন্ট্রাডিকশন আসে, হ্যাঁ এর মানে হলো যেমন ধরো তোমার আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা চায় কি? তারা ব্যাংকিং সেক্টর থেকে লোন নিয়ে তারা ইন্ডাস্ট্রি করবে, এবং ইন্ডাস্ট্রি করলে এটা একটা ন্যাশনাল বেনিফিটেড হয় কিভাবে? তোমার আনএমপ্লয়মেন্ট কমে যায়, অনেক লেবার ইনক্লুশন হচ্ছে, হ্যাঁ এবং লেবার এমপ্লয়মেন্টটা বেড়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে সেটা হলো ইকোনমিক প্রোডাকশন হচ্ছে, ডেভেলপমেন্টের একটা ফর্ম হিসেবে কাজ করে। কিন্তু আমার কথাটা হলো যে এই যে ধরো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে যখন ব্যাংক থেকে লোন নিচ্ছে তাকে লোন শোধ করতে হচ্ছে। এখন ইন্টারেস্ট রেট যদি কমানো হয় তাহলে কি হবে? তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরো বেশি আকারে ইনভেস্ট করবে এবং ব্যাংক থেকে লোন নিবে এবং ইনভেস্ট করবে, এবং সেখানে আমরা দেখতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আরো বেশি হবে। কিন্তু আমরা দেখছি যে ব্যাংকিং সেক্টরে আবার ন্যাশনালিটি ক্রাইসিস। সেই ন্যাশনালিটি ক্রাইসিসটা কোথায়? সেই ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে সুদের হার বেশি, এবং বাংলাদেশের সুদের হার অন্যান্য দেশের চাইতে অনেক বেশি, ইভেন ইউরোপের দেশগুলোর চাইতে অনেক বেশি। তাহলে আমরা দেখি যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে সুদের হার যে বেশি, দেখা যাচ্ছে যে প্রাইভেট ব্যাংকিং অনেক বেশি, এবং দেখা যাচ্ছে যে 18% ইন্টারেস্ট রেট, 12% ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আবার আমরা দেখি এনজিও গুলো ইন্টারেস্ট রেট আরো বেশি। তাহলে আমরা দেখি যে বাংলাদেশে আমাদের দেশে যে এনজিও গুলো যে হায়ার ইন্টারেস্ট রেটে তারা যে এটাকে বলে ক্যাপিটাল দিচ্ছে, এটার মধ্যে একটা রেশনাল ক্রাইসিস রয়েছে। সেই রেশনালিটির ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, কারণ ব্যাংকিং সেক্টর কুডন্ট ডেভেলপ the rational process of identifying real interest rate। এর মানেটা কি? তোমার যদি ইন্টারেস্ট রেট যদি কমানো হয় তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ে। এখন ব্যাংকিং সেক্টর যেটা করে সেটা হলো
তারা হায়ার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তারা কি করে, হায়ার প্রফিট ম্যাক্সিমাইজ করতে গিয়ে তারা কি করে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়। তাহলে হায়ার প্রফিট ম্যাক্সিমাইজ করতে গিয়ে যখন ইন্টারেস্ট বাড়িয়ে দেয় তখন কি তৈরি হচ্ছে, তখন ক্যাপিটালিস্টদের মধ্যে কন্ট্রাডিকশনটা বেড়ে যাচ্ছে। একটা হলো ব্যাংকিং ক্যাপিটালিজম, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। তাহলে ব্যাংকিং ক্যাপিটালিস্টদের সাথে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্টদের মধ্যে যে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনের ফলে আবার ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে। ঋণ খেলাপি মানে কি, যেহেতু তাকে বেশি সুদে তাকে লোন নিতে হচ্ছে, সেহেতু সে দেখছে যে অনেক লোন জমা হয়ে গেছে, সুদ সহ ইন্টারেস্ট সহ তোমার অনেক লোন তাকে দিতে হবে, কিন্তু তাকে সে নিজেও ক্যাপিটালিস্ট, সে নিজেও ক্যাপিটাল এটাকে বলে তার নিজেরও প্রফিট ম্যাক্সিমাইজিং কে গুরুত্ব দিচ্ছে, ফলে ব্যাংকিং সেক্টরের প্রফিট ম্যাক্সিমাইজিং কে গুরুত্ব দিচ্ছে। এই কন্ট্রাডিকশনের ফলে আবার অনেক ঋণ খেলাপি তৈরি হচ্ছে। সেই ঋণ খেলাপিরা আবার পলিটিক্যাল শেল্টারটা নিচ্ছে। তারা যখন পলিটিক্যাল শেল্টারটা নিচ্ছে তখন কি হচ্ছে, তখন তোমার এই ইকোনমিক ক্রাইসিসটা আবার চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশে গ্যাস, এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কি দরকার, ইলেকট্রিসিটি সাপ্লাই, গ্যাস সাপ্লাই, এগুলো কিন্তু তোমার লোয়ার রেটে সাপ্লাইটা দরকার। কিন্তু আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা হায়ার রেটে কি পাচ্ছে, হায়ার রেটে তাদের এনার্জি নিতে হচ্ছে, হায়ার রেটে গ্যাস সাপ্লাই নিতে হচ্ছে। এবং এই হায়ার রেটে কেন নিতে হচ্ছে, হায়ার রেটে কেন নিতে হচ্ছে, কারণটা হলো তোমার এর সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সাথে যুক্ত হয়ে পড়েছে। এর মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স যুক্ত হয়ে পড়া মানেটা কি, মানে হলো আমাদের গ্যাস সেক্টর আমরা নিজেদের ডিসিশন অনুযায়ী আমরা চালাতে পারছি না। আমরা কি করছি, বিদেশিদের ডিসিশনকে আমরা গুরুত্ব দিচ্ছি। তখন বিদেশিরা আমাদের উপর কি করছে, আমাদের উপর প্রভাব বিস্তার করছে, আমাদের রিসোর্সের উপর তারা প্রভাব বিস্তার করছে, তাদের কোম্পানিকে আমাদের উপর কাজ দিচ্ছে, তাদের কোম্পানিকে নিয়ে এসে, হ্যাঁ, এবং ওয়েস্টার্ন কোম্পানি, আমেরিকান কোম্পানি, হ্যাঁ, অস্ট্রেলিয়ান কোম্পানি, কানাডার কোম্পানি, তারা কি করছে, আমাদের যে কোম্পানিগুলোকে, আমাদের কোম্পানিগুলোর যে অধিকার এবং ক্ষমতা, সেগুলোকে বিনষ্ট করে তারা কিন্তু আমাদের দেশে প্রবেশ করে তারা কি করছে, আমাদের সম্পদের উপর তারা অধিকার স্থাপন করতে গিয়ে তারা গ্যাস নিয়ে আমাদের কাছে বিক্রি করে। ফলে যেটা হচ্ছে যে আমরা আমাদের একটা আমাদের এই পলিটিক্যাল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তোমরা একটু ওয়েট করো। তাহলে এই জায়গা থেকে যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, we cannot see the political administration only domestically but internationally. সুতরাং we should analyze the domestic politics and international politics. তো সেই জায়গা থেকে আমাদের একটা কন্ট্রাডিকশন আছে, যে জায়গাটা আমরা এখানে আমরা হ্যাবারমাসের জায়গা থেকে না, আমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারি। সেটা হলো দ্য কন্ট্রাডিকশন, এটা ঠিক যে ক্যাপিটালিস্টদের মধ্যে অথবা কালেকটিভ ক্যাপিটালিস্টদের মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে, কিন্তু আমরা আবার যদি ব্যাখ্যা করি সেটা হলো there is contradiction or conflict between domestic politics and international politics. এবং আমরা যদি আবারও বলি যে ন্যাশনাল পলিটিক্স, there is conflict or contradiction between national politics and এটাকে বলে the politics of imperialist. তাহলে সাম্রাজ্যবাদীদের পলিটিক্স এবং আমাদের দেশীয় পলিটিক্স, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট আছে, কন্ট্রাডিকশন আছে। এই কন্ট্রাডিকশন থেকেও আবার যেটা তৈরি হয় ন্যাশনালিটি ক্রাইসিস হয়। সেটা হলো আমরা কি ন্যাশনাল ডিসিশন নিতে পারছি, ন্যাশনাল ডিসিশন কি আমাদের জনবান্ধব হচ্ছে, নাকি আমরা বিদেশিদের সিদ্ধান্তটাকে আমরা মেনে নিচ্ছি। ফলে আমরা যেটা করি সেটা হলো আমাদের ন্যাশনালিটি ক্রাইসিসের মধ্যে আমরা একটা গ্রেটার আসপেক্টে, আমরা কিন্তু গ্রেটার রেঞ্জে আমরা কিন্তু ন্যাশনালিটি ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছি। এর ফলে আমাদের স্ট্রাকচারটা, মানে আমাদের প্রোডাকশন অফ স্ট্রাকচার ইজ ফরেন টু দ্য সিস্টেম। আমাদের স্ট্রাকচারটা একটা সিস্টেমের সাথে একটা একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। এর মানেটা হলো যে এই সিস্টেম আমরা রেগুলেট করছি, সেই সিস্টেম
তোমার ন্যাশনালি ফাংশন করছে না, এর মানে এটা এখানে ওয়েলফেয়ার বেস যে সিস্টেম সেটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারিনি। তো সেই জায়গা থেকে তখন তোমার হ্যাবারমাস তখন বলেছিলেন যে ন্যাশনালিটি ক্রাইসিস আমাদের এটা এই জায়গাটা একটা নট অনলি পলিটিক্যাল বাট সোশিও কালচারাল জায়গাটা বলেই জায়গার কারণেই সোশ্যাল ইন্টিগ্রেশন ক্রাইসিসটাকে তিনি তুলে ধরেছেন। তাহলে আমরা দেখি যে ন্যাশনালিটি ক্রাইসিসটা কিভাবে আসে। যেমন ধরো আমরা বলি সোশিও কালচারাল কেন, যেমন ধরো এখন ব্যুরোক্রেসির মধ্যে কারা 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 সিলেক্টেড হবে। এখন আমরা দেখি যে ন্যাশনাল ডিসিশনের জন্য যারা হায়ার স্কিলফুল, যারা হায়ার স্কিলড তারা সিলেক্টেড হওয়ার কথা ব্যুরোক্রেসির মধ্যে, কারা পদোন্নতি পাবে, প্রমোটেড কারা হবে, সে যে ওই বিষয়ে যারা পারদর্শী। কিন্তু আমরা দেখি যে সিলেকশনের ক্ষেত্রে অথবা তোমার প্রমোশনের ক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছে ডোমেস্টিক পলিটিক্স, হ্যাঁ, প্রায়োরিটি পাচ্ছে ইন্টারনাল পলিটিক্স, প্রায়োরিটি পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্স, প্রায়োরিটি পাচ্ছে লোকালিটি। হ্যাঁ, তুমি দেখবে যে হ্যাঁ তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার কি হচ্ছে যে অঞ্চলের সে তার অঞ্চলের লোককে ফেভার করছে। তাহলে এই যে তোমার কিনশিপ রিলেশন অথবা তোমার লোকালিটি, ফেভারিং লোকালিটি, এই বিষয়গুলো কিন্তু ন্যাশনালিটি ক্রাইসিস তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান যখন ন্যাশনাল ডিসিশন কি করে নিবে, সেখানে যদি আমাদের কিনশিপ ফেভার কাজ করে, তারপরে লোকালিটি ফেভারিং কাজ করে, হ্যাঁ, ক্লাস ফেভারিং কাজ করে, তখন কিন্তু আমরা ন্যাশনাল ডিসিশন নিতে পারি না। আবার আমাদের our rational decision should not be biased by class structure. আমরা দেখা যায় ক্লাস বায়াসড হই। আমরা দেখা যায় একটা ন্যাশনাল ডিসিশন নিতে গিয়ে, হ্যাঁ, যারা তোমার ক্লাস ইন্টারেস্টটাকে আমরা দেখতে যাই, ক্লাস ইন্টারেস্টটাকে দেখতে গিয়ে আমরা কিন্তু যারা ভালনারেবল তাদের ইন্টারেস্ট দেখি না। কেন? কারণটা হলো আমরা যখন ক্লাস বায়াসড হই, হ্যাঁ, তখন আমরা কিন্তু ন্যাশনাল ডিসিশন নিতে পারি না, সেখান থেকে ন্যাশনালিটি ক্রাইসিস তৈরি হয়। এরপরে যে বিষয়টা তৈরি আসছে সেটা হলো আইডেন্টিটি ক্রাইসিস, এবং সেই আইডেন্টিটি ক্রাইসিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট from sociological point of view, and then motivational crisis under the identity crisis. This is the most important from sociological view. তাহলে আইডেন্টিটি ক্রাইসিস এবং লেজিটিমেশন ক্রাইসিস, এই দুইটা জায়গাকে এখন আমাদের আইডেন্টিটি ক্রাইসিসকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে লেজিটিমেশন ক্রাইসিস এন্ড মোটিভেশন ক্রাইসিস। লেজিটিমেশন ক্রাইসিসটা কি? আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে লেজিটিমেশন ক্রাইসিস মানে একটা বৈধতার বিষয়, এটা আমরা শাব্দিকভাবে বলি, কিন্তু আমরা উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভয়েস অফ হ্যাবারমাস লেজিটিমেশন ক্রাইসিস বলতে কি বলেছে। হ্যাবারমাস লেজিটিমেশন ক্রাইসিস বলতে যেটা বলেছেন সেটা কি? সেটা হলো তোমার আমরা প্রথমে হলো এটাকে বলে, আমরা যদি এই জায়গা থেকেই বলি, the legitimation system doesn't provide the requisite quantity of generalized motivation. এর মানেটা হলো যে প্রয়োজনীয় মাত্রায়, হ্যাঁ, যে এটাকে বলে জেনারেলাইজ যে মোটিভেশন, হ্যাঁ, যে প্রণোদনা, যে মোটিভেশন যেটা মানুষ পাওয়ার কথা সেটা যদি না পায়, তখনই কিন্তু লেজিটিমেশন ক্রাইসিস দেখা দেয়। তাহলে লেজিটিমেশন সিস্টেম ডাজন্ট প্রোভাইড, যখন যে সিস্টেমটা আমাদেরকে প্রোভাইড না করে, সেটা কি জেনারেলাইজ মোটিভেশন যদি প্রোভাইড না করে, হোয়াট ডাজ ইট মিন? তাহলে লেজিটিমেশন ক্রাইসিসের সহজ কথা আমরা যদি সহজ ভাষায় বলি যে লেজিটিমেশন ক্রাইসিস কোন জায়গা থেকে তৈরি হয়, তাহলে আমরা সহজ ভাষায় বলি, যেমন when administrative system doesn't provide the demands of the people, হ্যাঁ, অথবা unable, when administrative systems are unable to provide the demands of the people, হ্যাঁ, এর মানে মানুষ যখন মানুষের চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করতে হবে, এবং সেই চাহিদার মধ্যে বলা হয়েছে জেনারেলাইজ মোটিভেশন। চাহিদা মানে এই নয় যে আকাশচুম্বী চাহিদা, সেটা না, একটা হলো জেনারেলাইজ মোটিভেশন। জেনারেলাইজ মোটিভেশন মানেটা কি? যেমন ধরো সবার স্বাস্থ্য সুবিধা দরকার, হ্যাঁ, সবার যেটা দরকার, যেমন everyone has right to live, হ্যাঁ, তাহলে সবার বেঁচে থাকার অধিকার আছে।
হ্যাঁ, এবং সবার কিন্তু প্রয়োজনীয় পরিমাণ খাদ্য, বস্ত্র, বাসস্থান সেটা কিন্তু তাদের দরকার আছে, এবং ভালনারেবিলিটি তে থাকার অধিকার কিন্তু কারো নাই। এখন সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কাজটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কাজই হলো যে মানুষের ডিমান্ডকে ফুলফিল করা। তো মানুষের ডিমান্ড ফুলফিল করা কি? জেনারেলাইজ মোটিভেশনটা মানে হলো মানুষের যে জেনারেলাইজ ডিমান্ড, যেমন ধরো আমরা চাকরি পাচ্ছি না, বা যারা আমরা মানে হলো যারা বেকার, যারা চাকরি পাচ্ছে না, তারা তারা কিসের মধ্যে আছে? তারা লেজিটিমেশন ক্রাইসিসের মধ্যে আছে। কারণ এমপ্লয়মেন্ট ইজ দেয়ার, এমপ্লয়মেন্ট ইজ দেয়ার ডিমান্ড অফ দ্য সিটিজেনশিপ। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট ইজ দ্য ন্যাচারাল রাইট। এর মানে কি যে তোমার বেকার না থাকা অথবা কর্মক্ষেত্রে অথবা তোমার চাকরি পাওয়া, হ্যাঁ, জব পাওয়া, এই বিষয়টা হলো একটা স্বাভাবিক অধিকার। এবং এটা একটা স্বাভাবিক অধিকার, এটা অস্বাভাবিক কোনো অধিকার না। কারণ তাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, তাকে সংসার চালাতে হবে, তার পারিবারিক অনেক দায় দায়িত্ব আছে, হ্যাঁ, মেনটেনেন্সের বিষয় আছে, হ্যাঁ, তার ফ্যামিলি পিতা মাতার প্রতি দায়িত্ব আছে, অনেক কিছু আছে। তাহলে প্রত্যেক মানুষের যখন একটা পর্যায়ে যায়, তো একটা এইজ পার হয়, তখনই কিন্তু তার চাকরি পাওয়ার অধিকার আছে। এর মানে কি? যখন মানুষ চাকরি পাচ্ছে না, তখন চাকরি কেন পাচ্ছে না? এর মানেটা হচ্ছে উই সি দ্য লেজিটিমেশন ক্রাইসিস। আমাদের দেশে বেকার সমস্যাকে আমরা একটা কমন সমস্যা মনে করি। এখন রোগ ব্যাধির মতো বেকার সমস্যা একটা কমন সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা দেখি যে বেকার সমস্যা এত বেশি প্রকট হয়ে গেছে যে মানুষ সুইসাইড করে। অনেক বেকারকে দেখবে তারা সুইসাইড করে, কারণ অনেক যন্ত্রণা, অনেক সামাজিক প্রেশার, সোশ্যাল প্রেশার, তারপরে সোশ্যাল বিট্রে, হ্যাঁ, হ্যাট্রেড তারা নিতে পারে না, এবং তারা তার লাইভলিহুডকে ভালোভাবে চালাতে পারে না। তাহলে আমরা দেখি কি যে মানুষ যখন বেকার সমস্যায় থাকে, তখন আমরা বুঝতে হবে দ্য লেজিটিমেশন ক্রাইসিস এক্সিস্ট। লেজিটিমেশন ক্রাইসিস বড় আকারে রয়ে গেছে। লেজিটিমেশন ক্রাইসিস, আমরা এটাকে কেন লেজিটিমেশন ক্রাইসিস বলি? কারণটা হলো যে এভরিওয়ান হ্যাজ রাইট টু ডিমান্ড, টু ফুলফিল দ্যাট ডিমান্ড, হ্যাঁ, টু ফুলফিল দেয়ার নট স্কাই ডিমান্ড বাট দ্য জেনারেলাইজ ডিমান্ড। হ্যাঁ, যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। এখন যখন রাষ্ট্র এসেছে, গভর্নমেন্ট এসেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এসেছে, তখন চিকিৎসার অভাবে একজন মানুষ কি করতে পারে না? এটাকে বলে ভালনারেবল লাইফ লিড করতে পারে না। আমরা দেখি কোভিডে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা কোভিড টেস্ট করতে পারছে না। এখন আবার দেখি যে কোভিডে আক্রান্ত হয়েছে, তারা ট্রিটমেন্ট পাচ্ছে না। এখন এবং দেখা যাচ্ছে করোনা হসপিটাল তৈরি করা যাচ্ছে না। এখন করোনা হসপিটাল কেন তৈরি করা যাচ্ছে না? কারণ ন্যাশনালিটি ক্রাইসিস এর মধ্যে যুক্ত। আর ন্যাশনালিটি ক্রাইসিসের সাথে কিসের সম্পর্ক রয়েছে? তোমার লেজিটিমেশন ক্রাইসিসের সম্পর্ক রয়েছে। তো লেজিটিমেশন ক্রাইসিসটা আবার অনেক আমরা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের সাথে আমরা যুক্ত করতে পারি। যেমন এই চারটা যদি তোমরা দেখো, লেজিটিমেশন ক্রাইসিস এন্ড স্টেট, মানে স্টেট ইজ ক্লোজলি কানেক্টেড উইথ দিস লেজিটিমেশন ক্রাইসিস। লেজিটিমেশন ক্রাইসিস কেন তৈরি হচ্ছে? কারণ স্টেটের দায়িত্ব হলো ইকোনমিক সিস্টেমটাকে পারফর্ম করা। তাহলে স্টেট যদি ইকোনমিক সিস্টেমটাকে পারফর্ম করতে না পারে, তাহলে কিন্তু লেজিটিমেশন ক্রাইসিস হবে। কিভাবে হবে? যেমন স্টেটের দায়িত্বটা কি? স্টেটের দায়িত্ব হলো এমপ্লয়মেন্ট এনশিওর করা, হ্যাঁ, স্টেটের দায়িত্ব হলো তোমার কর্মসংস্থান বাড়ানো, রাষ্ট্রের দায়িত্ব হলো স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, রাষ্ট্রের দায়িত্ব হলো তোমার সবার শিক্ষার অধিকার নিশ্চিত করা। এখন ধরো অনেক গরিব মানুষ, অনেক অভাবী মানুষ, তারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। অনেক নারী কিন্তু লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। কারণ আমরা এখানে কি দেখতে পারি যে নারীদেরকে পুরো মাস্টার্স পর্যন্ত আমরা কিন্তু অবৈতনিক শিক্ষা আমরা আনতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারি না। কেন করতে পারি না? সেটার মধ্যে কি রয়েছে? সেটার মধ্যে ন্যাশনাল ডিসিশনের একটা ক্রাইসিস রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন সে ডিসিশন নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? কারণ তারা রিসোর্স অ্যালোকেশনটাকে ভালোভাবে মানে ইউটিলাইজ করতে পারে নাই। এখন এটা কেন হচ্ছে না? যখন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে করাপশন তৈরি হয়, করাপশন বেড়ে যায়, তখন কিন্তু সেই ন্যাশনাল ডিসিশন নেওয়া যাচ্ছে না। যেমন আমরা বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, আমরা এসব কাণ্ড নিয়ে আমরা অনেক কথা বলি। এগুলো কিন্তু আমরা জাস্ট একটা সিমটম আমরা জানি,
হ্যাঁ, কোভিড এর সিমটমের মতো আমরা জানি। এখন আমরা কিন্তু সিমটম দেখে কি বলতে পারি? তুমি দেখো যে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। তাহলে ঘুষ ছাড়া চাকরি হয় না মানিটা কি? মানিটা হলো যে একটা রেশনাল ডিসিশন নিতে হলে স্কিল পিপলের এমপ্লয়মেন্ট দরকার। স্কিল পিপলের এমপ্লয়মেন্ট কেন নিতে পারি না? কারণ যখন করাপশন থাকে তখন কিন্তু রেশনাল ডিসিশন নেওয়া যাচ্ছে না। তাহলে যখন রিসোর্স অ্যালোকেশনটা যদি প্রপারলি না হয়, করাপশন যদি হয়, তোমার এটাকে বলে গভর্নমেন্ট ফান্ড, এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা না হয়, রেশনালি ইউটিলাইজ করা না হয়, তাহলে কি হবে? তাহলে তোমার তোমার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, সেটা কিন্তু তোমার প্রয়োজন অনুপাতে তোমার জনগণের জন্য ব্যয় হবে না। হ্যাঁ, হচ্ছে না তা না, হবে। যেমন জনগণদের ট্যাক্স না হচ্ছে, যে জায়গাটা আমি যে জায়গাটা এখানে তোমরা দেখো যে ফিসক্যাল স্কিম অফ, হ্যাঁ, তো এই যে মাস লয়্যালটি, হ্যাঁ, সোশিও কালচারাল সিস্টেম মাস লয়্যালটি। এখন সোশিও কালচারাল সিস্টেমে আমরা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে আমরা মেনে চলছি, এবং স্টেট যদি আমাদের ওয়েলফেয়ার নিশ্চিত করে, আমরা তাদের ল রুলস রেগুলেশন এগুলো মেনে চলবো। এটা একটা জেনারেল কথা। সেটা হলো যে রাষ্ট্রের দায়িত্ব আমার জনগণের ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করা, আবার জনগণ তখন রাষ্ট্রের রুলস রেগুলেশন সেটা মেনে চলবে। এই জায়গাগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স আমরা দেখতে পাই। ইমব্যালেন্সটা কোথায়? সেটা হলো, একটা হলো রাষ্ট্র সোশ্যাল ওয়েলফেয়ারটাকে নিশ্চিত করতে পারে না, আবার সেই কারণে আবার নিশ্চিত করতে পারে নাই বলে আমাদের সোশিও কালচার সিস্টেমে আমরা কিন্তু লয়াল হতে পারি না। সেই জায়গাটার মধ্যে ক্রাইসিস দেখা দিয়েছে, এবং এই জায়গাটার মধ্যে আমরা দেখি যে করাপশন যখন বড় আকার দেখা দেয়, তখন কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু বাধাগ্রস্ত হয়। তাহলে সোশ্যাল ওয়েলফেয়ারকে বাধাগ্রস্ত করছে কে? করাপশন। করাপশন মানেটা হচ্ছে যে তোমার যারা যারা হাইলি মোরাল পারসন, হ্যাঁ, যারা হাইলি এথিক্যাল পারসন, দে আর নট রিক্রুটেড অর দে আর নট প্রমোটেড। The highly moral person or highly skilled person are not promoted. Why? There is crisis of rational decision. Therefore, the cause of rising corruption. তাহলে করাপশন বৃদ্ধি যত হবে, ন্যাশনাল ক্রাইসিস তত বেড়ে যাবে, ন্যাশনালিটি ক্রাইসিস তত বেড়ে যাবে। কারণ করাপশন মানেটা হচ্ছে দে হ্যাভ হায়ার ডিমান্ড, দে হ্যাভ স্কাই ডিমান্ড। এর মানে তাদের হায়ার ডিমান্ডের কারণে তারা কিন্তু করাপশন করছে, এবং করাপশন করছে বলেই তারা কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে পারে না। করাপশন করছে বলেই পাবলিক হেলথ সেক্টর গুলোকে সাজানো যাচ্ছে না। করাপশন করছে বলেই আজকে প্রাইভেট হেলথ সেক্টর গুলো এইভাবে ডেভেলপ করছে, ফলে একটা ক্লাস ওরিয়েন্টেড, ক্লাস বেসড মানে সার্ভিস চলছে। তখন আমরা দেখি যে প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে গেছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে গেছে বলে অনেক মানুষ কি করছে, অনেক মানে লক্ষ লক্ষ লোক, তুমি দেখবে যে কেন আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ লোক এখনো রিক্সা চালায়। কেন রিক্সা চালানো এই যুগে, এটা কি রিক্সা চালানো একটা হলো, আমরা এটাকে বলতে পারি সেলফ স্লেভারি। হ্যাঁ, সেলফ স্লেভারি মানে হচ্ছে সে কারো স্লেভ না হলেও সে নিজেই স্লেভারিকে মেনে নিয়েছে। এখন রিক্সা চালানো, এই যান্ত্রিক যুগে রিক্সা চালানোর মতো কাজ যারা করে, হ্যাঁ, সেটা কেন হয়েছে? লক্ষ লক্ষ লোক কেন রিক্সা চালায়? কারণটা হলো আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে পারিনি, আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে সেভাবে ডেভেলপ করতে পারিনি। কেন আমাদের ফরেন রেমিটেন্সের উপর আমাদের এত নির্ভর করতে হয়? ফরেন রেমিটেন্সের উপর আমাদের এত নির্ভর করতে হয় কেন? কারণ আমরা নিজেদের দেশে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে পারিনি। আমরা বলি যে আমাদের আর্নিং সোর্সের একটা বড় উৎস হলো রেমিটেন্স, কিন্তু রেমিটেন্স কেন আমাদের আর্নিং সোর্সের একটা বড় উৎস হবে? এটা তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। এটা হলো টেম্পোরারি ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং এটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু ডোমেস্টিক ডেভেলপমেন্টের অপোজিটে কাজ করে। কারণ এই যে টেম্পোরারি ডেভেলপমেন্ট, এর মানেটা হলো আমরা কিন্তু আমরা এমন ন্যাশনাল ডিসিশন নিতে পারি নাই যে ন্যাশনাল ডিসিশনে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে প্রোডাকশনের জন্য ব্যয় করব, অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাবো এমপ্লয়মেন্টের জন্য, অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাবো প্রপার সার্ভিসের জন্য। তাহলে তখনই আমরা বুঝবো যে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে, যখন আমরা দেখব আমরা স্বাধীনভাবে, স্বাতন্ত্রতার সাথে আমাদের কর্মসংস্থানকে জনবান্ধব করতে পেরেছি, আমরা এমপ্লয়মেন্ট কে রিক্রুটমেন্টকে আমরা প্রপারলি নিতে পারছি, আমরা স্কিল এন্ড মোরালিটিকে আমরা গুরুত্ব দিতে পেরেছি। তখন আমরা বুঝবো যে আমরা
হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে পেরেছে। তো সেই জায়গায় মোটিভেশন, সেই জায়গায় আমরা দেখছি যে লেজিটিমেশন ক্রাইসিসটা চরম আকার ধারণ করেছে, কারণ আওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, আওয়ার ইকোনমিক সাবসিস্টেমস are not fit for proper recruitment or sufficient employment. এর মানে আমরা our resource allocation is highly unequally distributed. Our resources are highly unequally distributed, for which we have many people have to live under unemployment. এর মানে এটা হলো যে মানুষ দেখবে যে বেকার সমস্যায় থাকছে, তারপর দেখবে যে অনেক মানুষের অল্প উপার্জন করছে, শ্রমিকরা যদি উপার্জন করে সে অল্প আয়ে কোন রকম মানবিক জীবন যাপন করছে। ফলে এইভাবে কিন্তু তোমার একটা ডেভেলপমেন্ট অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু আসতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে আমরা যেমন লেজিটিমেশন ক্রাইসিসটা আমরা ফেস করছি, এবং লেজিটিমেশন ক্রাইসিস ইজ হাইলি and closely correlated or connected with the corruption. কারণটা হলো কি, তোমার করাপশনের কারণে তোমার কি হচ্ছে, রিসোর্স আমাদের জনগণ থেকে যে অর্জিত কালেক্টেড যে রিসোর্স, সেই রিসোর্সকে ইউটিলাইজ করা হয় নাই বলে আমরা জনগণের ডিমান্ড ফুলফিল করতে পারি না। তাহলে জনগণের ডিমান্ড এবং এটাকে বলে there is higher gap between the generalized demand and the fulfillment of demand. If we see there is higher gap between generalized demand of the people and the fulfillment of the demand, এই গ্যাপটা যত বড় হবে তত বেশি লেজিটিমেশন ক্রাইসিস দেখা দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা দেখি যে এরপরে লেজিটিমেশনের ক্রাইসিসের পরেই হ্যাবারমাস যুক্ত করেছেন there is another social crisis. This is the motivation crisis. Motivation crisis টা কি? Motivation crisis টা হলো যে erosion of traditions important for existence, erosions of traditions. তাহলে আমরা দেখি যে মোটিভেশন ক্রাইসিস কখন হয়, if the socio-cultural system doesn't generate the requisite quantity of active action motivating meaning. এর মানে if the socio-cultural system doesn't generate the requisite quantity of action motivating meaning, the motivation crisis is highly clear. How can we make clear of the motivation crisis? It is closely interlinked or connected with the socio-cultural system. আমরা বলি যে সোশিও-কালচারাল সিস্টেম যখন আমাদের রিকুইজিট কোয়ান্টিটি ফুলফিল জেনারেট করতে না পারে, কিসের কোয়ান্টিটি অফ অ্যাকশন মোটিভেটিং মিনিং, মানে আমাদের কর্মের ক্ষেত্রে যে মোটিভেট করবে, সেই মোটিভেটিং যে মিনিং তৈরি করবে, সে মোটিভেটিং করার জন্য যে একটা মানে সোশিও-কালচারাল সিস্টেম আমাদেরকে মোটিভেট করতে পারছে না, এর মানে টু প্রসিড আওয়ার অ্যাকশন, এর মানে আমরা কোন কাজ করব না, সেক্ষেত্রে সোশিও-কালচারাল সিস্টেমটা আমাদেরকে সাফিসিয়েন্টলি মোটিভেট করতে পারছে না। তাহলে মোটিভেশন ক্রাইসিস কখন তৈরি হয়? সোশিও-কালচারাল সিস্টেম। সোশিও-কালচারাল সিস্টেমের সাথে কিভাবে যুক্ত? কারণ আমরা মোটিভেশন ক্রাইসিস তখনই তৈরি হয় যখন ট্রেডিশনের ইরোশন তৈরি হয়। মানে ট্রেডিশনাল এস্টাবলিশ যে ট্রেডিশনাল কালচার, সেই ট্রেডিশনকে আমরা কি করেছি, আমরা বিতাড়িত করেছি, সেই ট্রেডিশনকে আমরা ডিভ্যালু করে ফেলেছি। তাহলে আমরা ট্রেডিশনকে অলওয়েজ নেগেটিভ মনে করি, কিন্তু ট্রেডিশন ডাজন্ট মিন অলওয়েজ নেগেটিভ। ট্রেডিশন ক্যান বি এ সোর্স অফ দ্য সোসাইটি, ক্যান বি রিসোর্স অফ দ্য সোসাইটি। ট্রেডিশন কি করতে পারে? যেমন আমরা যদি হ্যাবারমাসের থিওরিমস অন মোটিভেশন ক্রাইসিস, সেখানে হ্যাবারমাস আলোচনা করেছিলেন যে ট্রেডিশন কিন্তু বুর্জুয়া কালচারের সাথেও, বুর্জুয়া ক্যাপিটালিস্ট যে ইকোনমিকেও কিন্তু সাপোর্ট করতে পারে। কিভাবে সাপোর্ট করতে পারে? যেমন ধরো ভোকেশনাল যে ফ্যামিলিয়াল যে ভোকেশনাল সিস্টেম, সেটাও কিন্তু বুর্জুয়া ইকোনমিকে সাপোর্ট করতে পারে। কিন্তু সেই জায়গাটাকে যদি আমরা এড়িয়ে যাই, তখনই কিন্তু মোটিভেশন ক্রাইসিস তৈরি হয়। যেমন ধরো আমরা দেখি আমাদের অনেক আগে, আমরা যখন ব্রিটিশ শাসন আমলে ছিলাম, তার আগে থেকে তোমার মুসলিম
কাপড়, মসলিন কাপড়ের জন্য আমরা বিখ্যাত ছিলাম। তা আমরা আমাদের যে মসলিন কাপড়, আমরা আমাদের দেশে মসলিন কাপড়ের যে এটাকে বলে শিল্প ছিল, মসলিন শিল্প ছিল, সেই শিল্পের মধ্যে কি ছিল, সেটা ছিল ফ্যামিলিয়াল ভোকেশনাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। এবং সেই ফ্যামিলিয়াল ভোকেশনটা কেমন ছিল, এটা আমরা লোকালি আমরা অর্গানাইজ করেছি। আমাদের পিপলই কিন্তু সেই মসলিন কাপড় তৈরি করত এবং সেটার মধ্যে একটা এক ধরনের ট্রেডিশন ডেভেলপ করেছিল। সেটা কিন্তু আবার আমাদের ইকোনমিক সাপ্লিমেন্ট কিন্তু আমাদের দিয়েছে। কিন্তু আমরা দেখি যে ব্রিটিশ শাসনে এসে আমাদের সেই মসলিন শিল্পটাকে ধ্বংস করেছে। এর মানে the rule of the British rule, the British rule interrupted or impeded our traditional familial vocational system. আমাদের এখন ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে কি আছে? ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে আছে ধরো কৃষি, এগ্রিকালচারাল সিস্টেম। সেই এগ্রিকালচারাল সিস্টেমের মধ্যেও কিন্তু একটা ট্রেডিশন আছে। সেই ট্রেডিশন গুলো কিন্তু এখন ফেল করেছে। কেন? আমাদের কৃষকরা কিন্তু এখন সোশিও কালচারাল সিস্টেমে মোটিভেটেড হতে পারছে না। তাদের আগের কৃষকরা তাদের সন্তানকে কৃষিকাজে লাগাতো, ফলে কৃষি উৎপাদন বেড়ে যেত। এখন যেটা হচ্ছে সেটা হলো আমাদের কৃষকরা তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে দেয় লেবার দেওয়ার জন্য। তাহলে আগে আমাদের কৃষকরা তাদের সন্তানকে নিজ জমির মধ্যে লেবারে পাঠাতো। এখন আমাদের কৃষকরা তার সন্তানকে দেখবে অনেককেই জমি বিক্রি করে হলো সে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্রে এর ইম্প্যাক্টটা পড়ছে। হ্যাঁ, রেমিটেন্স বাড়ছে বলছি, দ্যাট is not permanent, that is temporary, but we see that we have to face economic crisis in agriculture sector. কারণ কি, আমাদের ট্রেডিশনাল যে প্র্যাকটিস, ট্রেডিশনাল কালচার, এটা কিন্তু আমরা সরে আসছি। তাহলে আমাদের মোটিভেশন ক্রাইসিসটা বিভিন্নভাবে তৈরি হয়। যেমন ধরো যে আমাদের এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল সিস্টেম আমাদের কিন্তু ভিন্নভাবে মোটিভেট করতে পারে। এডুকেশনাল সেক্টর অথবা এডুকেশন সিস্টেম ক্যান বি পাওয়ারফুল ফোর্স অফ আওয়ার মোটিভেশন। কিন্তু আমরা দেখি উই সি দ্য মোটিভেশন ক্রাইসিস উইদিন দ্য এডুকেশন সিস্টেম। তোমরা দেখো, আমরা দেখি যে অনেকেই বা অধিকাংশ বা অনেক ছাত্রছাত্রী এখন আমাদের দেশে দেখবে যে একাডেমিক লেখাপড়া বাদ দিয়ে সে বিসিএস এ লেখাপড়া করে। এখন সে বিসিএস এ লেখাপড়া করবে, বিসিএস এর সময় অনেককেই দেখি যে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত তারা বিসিএস এ লেখাপড়া করছে। কেন করছে? কারণ দে ফিল মোটিভেশন ক্রাইসিস। কেন মোটিভেশন ক্রাইসিস? কারণ for the cause of rationality crisis, for the cause of legitimation crisis, we feel motivation crisis. মোটিভেশন ক্রাইসিসটা এর মানে রেশনালিটি ক্রাইসিস এবং তোমার রেশনালিটি ক্রাইসিস এবং এটাকে বলে লেজিটিমেশন ক্রাইসিস কি করেছে? আমাদের সোশিও কালচারাল সিস্টেমটাকে রিশেপ করেছে, সোশ্যাল ইন্টিগ্রেশন সিস্টেমটাকে রিশেপ করেছে। কিভাবে রিশেপ করেছে? দেখা গিয়েছে যে যে সাবজেক্টে লেখাপড়া করবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিফিক মেথড এবং অ্যাকর্ডিং টু দ্য এটাকে বলে এথিক্যাল অথবা অ্যাকর্ডিং টু দ্য এটাকে বলে ইন্টেলেকচুয়ালিটি, হ্যাঁ, এবং অ্যাকর্ডিং টু দ্য ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্ক। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এডুকেশন আমরা সেই শিক্ষা নিব যেই শিক্ষার সাথে আমাদের জীবন গঠনের সম্পর্ক থাকবে, যেই শিক্ষার সাথে আমার আর্নিং এর সাথেও সম্পর্ক থাকবে, আমার লাইভলিহুডের সাথে সম্পর্ক থাকবে। এখন দেখা গেছে যে ব্যক্তি ব্যাংকিং সেক্টরে লেখাপড়া নাই, সে ব্যাংকে জব করছে। তুমি দেখবে অনেক বাংলা সাবজেক্টে লেখাপড়া করেছে, চাকরি করে ব্যাংকে। হ্যাঁ, তারপরে তুমি দেখবে যে ব্যক্তি ফিলোসফিতে লেখাপড়া করেছে সে ব্যাংকে জব করে। হ্যাঁ, তারপরে যে সে গভর্নমেন্ট জবের মধ্যে তোমার গভর্নমেন্ট জবের মধ্যে সে যে সেক্টরে সে জব পেয়েছে, যে সেক্টরে সে ম্যাজিস্ট্রেট হয়েছে, সেই সেক্টরের সাথে তার লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাহলে দেখা গেছে দ্যার ইজ ডিসকানেকশন বিটুইন প্রফেশনহুড এন্ড এডুকেশন সিস্টেম। যখন এডুকেশন এবং সিস্টেমের সাথে প্রফেশনহুডের লিঙ্কেজ সম্পর্ক আমরা দেখতে পাই না, তখন আমরা মোটিভেশন ক্রাইসিসের মধ্যে পড়ে যাই। তখন এডুকেশন সিস্টেমই আমাদের ডিমোটিভেট করছে, যে ওই লেখাপড়ারকে ডিমোটিভেট করছে।
তাহলে আমরা বলি হ্যাঁ রেজাল্ট ভালো করতে হবে, হ্যাঁ রেজাল্ট ভালো একটা কমন জেনারেলাইজড একটা বিষয় যে রেজাল্ট ভালো করলে সে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু দ্যার ইজ দ্য ক্রাইসিস অফ স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনটা কি, যে যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে জব করবে, কিন্তু সেই স্পেশালাইজেশনের ক্রাইসিসটা কেন হচ্ছে? কারণটা কি? কারণ হলো আমরা আমরা ন্যাশনালিটি ক্রাইসিস হয়েছে, আমরা ন্যাশনাল ডিসিশন নিতে পারি নাই। আমরা কি করি, যে সাবজেক্ট থেকে লেখাপড়া করে আসছে সে ব্যাংকে জব করে, ব্যাংকে চাকরি পেলেই সে কি করছে, ব্যাংকে চাকরি করলে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং বেসড প্রফেশন হুড, নট এডুকেশন বেসড। তাহলে যখন ট্রেনিং বেসড হবে প্রফেশন, তাহলে এডুকেশন ইজ বিং ডিভোর্সড ফ্রম দ্য প্রফেশন। এই জায়গা থেকে শিক্ষাকে যখন প্রফেশন হুড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অথবা দূরত্ব তৈরি করা হয়েছে, গ্যাপ তৈরি করা হয়েছে, তখন কি করা হচ্ছে, তখন শিক্ষাটা তোমার মানুষ শিক্ষার জন্য, এই হায়ার এডুকেশনের জন্য মোটিভেশন এটা কমে যাচ্ছে। তাহলে আমরা দেখি যে শিক্ষা যদি তার জীবনকে মোটিভেট করতে না পারে, তার জীবনকে পরিচালিত, যেমন আমরা অনেকেই অনেক লেখাপড়া করি, যে লেখাপড়া কি করছে আমাদের জীবন গঠনের সাথে সম্পর্ক না। যে লেখাপড়া আমার জীবন গঠনের সাথে সম্পর্ক না, সেই লেখাপড়া করতে মানুষ চায় না। কারণ কারণ they feel motivation crisis. কারণ we think this system of education cannot build our life, cannot build our skill, cannot build our intelligibility, cannot build our morality. তখন আমরা কি করি, আমরা লেখাপড়াকে এমন ভাবে মুখস্থ বিদ্যার সাথে যুক্ত করা হয়েছে, নাম্বারিং এর সাথে যুক্ত করা হয়েছে। আমরা এখন লেখাপড়াকে আমরা জাস্ট একটা বাধ্যতামূলক একটা কিছু হিসেবে মেনে নেই এবং চাকরি করার জন্য একটা সার্টিফিকেট নির্ভর তার মধ্যে নিয়ে গেছে। ফলে আমাদের এই মোটিভেশন ক্রাইসিসটা বড় আকারে আমাদেরকে কিন্তু ভালনারেবল করে ফেলছে। আমরা কিন্তু এখন বড় আকার আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। আমরা টেকনোলজি আমাদেরকে মোটিভেটেড করছে মডার্ন কালচারের দিকে, হ্যাঁ, কিন্তু কিন্তু সেই মডার্ন কালচারের সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইভলিহুডের কোনো সম্পর্ক আমরা দেখি না। তাহলে আমরা দেখি যে আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছি, যে ইন হুইচ পজিশন উই বিলং উই ডোন্ট নো। আমরা জানি না যে আমরা কোন পজিশনের মধ্যে বিলং করছি। we are losing our consciousness, we are losing our subjectivity, we are losing our subjective তোমরা কি শুনতে পাচ্ছ? সাদিয়া? यस স্যার, এখন শোনা যাচ্ছে। মাঝখানে নেট চলে গেছে, আবার আসছে, যে নেট আপ ডাউন করে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আমাদের ক্লাস শেষের দিকে। তাহলে আমরা যখন আমরা এই জায়গা থেকে আমরা তখন বুঝি যে আমরা মোটিভেশন ক্রাইসিসের মধ্যে বড় আকারে কিন্তু চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা এখন বোঝার চেষ্টা করব যে হ্যাবারমাস বলছেন হাউ ইমানসিপেশন ক্যান বি এনশিওরড। হ্যাঁ, তাহলে ইমানসিপেশন আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন আছেন? শোনা যাচ্ছে? ইন্টারনেট আপ ডাউন করে তো। হ্যালো, শোনা যাচ্ছে? মাহবুব? হ্যাঁ মাহবুব, কেমন আছো? সাদিয়া আছি ভালো। তুমি কেমন আছো সাদিয়া? তুমি সুস্থ কি? মোটামুটি, পুরোপুরি না। আচ্ছা, আরে নেট সমস্যা সম্ভবত। আচ্ছা মাহবুব, এক কাজ করো তাহলে, এখন তো ফ্রি আছো, এক কাজ করো, আমাদের মৌসুমী আপা, মুক্তি আপা, স্বর্ণা আপা, ঠিক আছে, এনাদেরকে একটা একটা করে স্যারের লেকচার দিয়ে দাও যে এটা লিখুক,
ফ্রেশ করে লিখে তারপরে আমার কাছে পাঠাইলে আমি পিডিএফ করে স্যারে দিয়ে দিব না। স্যার প্রত্যেকদিন খালি এক কথা বলতেছে, লেকচার লিখে দাও, লেকচার লিখে দাও। এখন এত বড় বড় লেকচার একার পক্ষে লেখা সম্ভব না। এই শোনো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে পাঠিয়ে দিছে, এবার বাকি যাদেরকে পারো তাদেরকে বলতে থাকো। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, শর্টলি আমাকে কাছে প্রথম লেকচার, সেকেন্ড লেকচার কে দিবে? দাও সুরাইয়া, ফোর্থ লেকচার লেখো। হ্যাঁ হ্যাঁ, যে ইশরাত আছে, হ্যাঁ তাহলে ইশরাত জাহান, তাহলে তুই থার্ড লেখ, তাই না? থার্ড তো লিখতে পারি। ও থার্ড, হ্যাঁ হ্যাঁ, ইশরাত হচ্ছে থার্ড আর ফোর্থ হচ্ছে সুরাইয়া। কি ব্যাপার, কথা বলে না কেন ওরা? ফোর্থ ছেড়ে দে, 4 বলতেছি, নাম্বারটা কথা আমি বলে রে। না। ও 4 নাম্বারটা মৌসুমী হ্যাঁ লিখবে। 4 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ইশরাত আর